দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভি নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী রণজিৎ দাসের একক চিত্রকলা প্রদর্শনী, কাঠি অঙ্কন এবং অন্যান্য। প্রতিদিন বেলা 11:30 থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 15 মে পর্যন্ত। শিল্পাঙ্কন গ্যালারির আয়োজনে ধানমন্ডি দ্য ইলিউশনস গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ইফফাত আরা দেওয়ানের একক চিত্রকলা প্রদর্শনী অপরাজিতা। প্রদর্শনী চলবে 16 মে পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছে এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি জনপ্রিয় নৃত্যশিল্পী, নৃত্য প্রশিক্ষক ও নৃত্য পরিচালক কবিরুল ইসলাম রতন। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন রতন ভাই? আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। অনেকদিন পর আপনাকে পেলাম। গত 29 এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস ছিল এবং সেই দিবসকে উপলক্ষ করে আসলে নৃত্য শিল্পীদের মধ্যে একরকমের উৎসব মুখর আমেজ কাজ করতে থাকে। কি করা হলো এবারে? আন্তর্জাতিক নৃত্য দিবসে শুধু বাংলাদেশ না, সারা বিশ্বেই এই দিবসটি মানে খুব ঘটা করে পালন করা হয়। সেক্ষেত্রে বাংলাদেশেও কোনো অংশে পিছিয়ে নেই। রাষ্ট্রীয় পর্যায়ে এবং সাংগঠনিক পর্যায়ে দেশে এবং আমাদের বিদেশে যেই সংগঠনগুলো আছে, বাঙালি সংগঠনগুলো, তারাও খুব সুন্দরভাবে খুব উৎসব মুখর পরিবেশে পালন করেছে। আপনারা কি কি করলেন? আমরা নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশ, যেটা নাচের অনেক বড় সংগঠন, সম্মিলিতভাবে এটা বিরাট বড় একটা অনুষ্ঠান করেছি আমরা আন্তর্জাতিক নৃত্য দিবসে। আর আমাদের শাখা আছে ঢাকার বাইরে বিভিন্ন বিভাগ, জেলাতে, তারাও পালন করেছে। এবং আন্তর্জাতিক যেই শাখাগুলো আছে, যেমন ইউকে, ইউএসএ, কানাডা এবং অন্যান্য যেসব দেশে আছে, তারাও খুব সাড়ম্বরে পালন করেছে দিবসটি। এটা খুব আনন্দের বিষয়। আসলেই তাই। এবং এইভাবে যে নৃত্য দিবস পালিত হচ্ছে আন্তর্জাতিকভাবে এবং বাংলাদেশেও সেই একই সাথে, এটা কিন্তু একটা আশা দেয় ভবিষ্যতের জন্য আরো ভালো কিছু করবার জন্য, বা নৃত্যশিল্পীদের জন্য এই জায়গাটা আরো পাকাপোক্তভাবে তৈরি করা, সেই আশাটা বা প্রত্যাশার জায়গাটা আমাদের তৈরি হয়। একটু জানতে চাইবো আপনার যে সংগঠন সেটা সম্পর্কে। সেটা এখন কি অবস্থা আছে? 35 বছর পার করে ফেললেন দেখতে দেখতে। হ্যাঁ, নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্র অনেক চড়াই উতরাই বলবো না, অনেক বড় বড় পাহাড় বাধা, অনেক সুন্দর সময় অতিক্রম করে করে বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে এবং সামাজিকভাবে নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্র অনেক অবদান রেখেছে। প্রচুর প্রোডাকশন নৃত্যালোকের, আমাদের জাতীয় সংস্কৃতির প্রতিফলন হয় সেই ধরনের অনেক বড় বড় প্রোডাকশন নৃত্যালোক করেছে। আর নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্রের যারা শিক্ষার্থী, তারা গত 35 বছরে এখন অনেকেই আছে যারা নিজেরাই এক একজন ইনস্টিটিউশন হয়ে গেছে এবং অনেকেই নিজেদের স্কুলও দিয়েছে। স্কুল আছে অনেকের দেশে, দেশের বাইরে। এটা আমার অনেক গৌরবের বিষয়। এবং অনেকেই শিক্ষকতা করছে, আবার অনেকেই পেশাগতভাবে অন্যান্য প্রফেশনে চলে গেছে, সেটাও একটা বিষয়। আর এখন যারা শিখছে তাদের ব্যাপারে আমি অনেক আশাবাদী, এরাও এই ধারাবাহিকতাটা ধরে রাখবে, আমি এটাই আশা করি। আর নৃত্যালোক যেভাবে আমাদের বাংলাদেশের সংস্কৃতিতে সব সময় অবদান রেখেছে, আগামীতেও অবদান রাখবে যদি আমাদের সেই পরিবেশ বজায় থাকে। নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্রের অনেক প্রযোজনা এসেছে, অনেকগুলো প্রোডাকশন এসেছে। তার মধ্যে কোন প্রোডাকশন গুলোর কথা আপনি বলতে চাইবেন যেগুলো আপনার কাছে বিশেষ? নৃত্যালোক বাংলাদেশের এমন কোনো চ্যানেল নেই যেখানে অনুষ্ঠান করেনি
বা চ্যানেলের উদ্বোধনী অনুষ্ঠান করেনি, বিরল। এটা অনেক বড় মানে অর্জন। নৃত্যালোক প্রোডাকশন, নৃত্যালোকের অনেক নতুন নতুন পোশাক, নতুন নতুন প্রপস, এগুলি আজীবন মানে এত বেশি মানে প্রভাব ফেলেছে নৃত্য জগতে যে এখন আমি তাকালে খুব ভালো লাগে যে নৃত্যালোকের অনেক কিছু আমি সারা বাংলাদেশে আমি তাকালে দেখি যে সেই প্রভাবটা সবার মাঝে চলে গেছে। এটা হয়তো অনেক ইতিহাসই অনেকেই জানে না। আর তুমি যেটা বলছিলে নৃত্যালোকের উল্লেখযোগ্য প্রোডাকশন মানে যদি আমি হিসেব করতে চাই তো অগণিত। খণ্ডনৃত্য তো প্রচুর আছে। আমাদের দেশীয় সংস্কৃতির যেই সামাজিক যেই জায়গাগুলো, যে আমাদের খেটে খাওয়া মানুষের যে জীবন আচরণ তা নিয়ে যেসব প্রোডাকশনগুলো আছে, আমাদের মাঝি মাল্লা কৃষক, তারপরে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক বড় বড় প্রযোজনা নৃত্যালোক করেছে, যেমন চিত্রাঙ্গদা, মায়ার খেলা, চণ্ডালিকা, শ্যামা, রবীন্দ্রনাথের আরো অনেক প্রযোজনা এবং অনেক নৃত্যালেখ্য করেছি। 6 ঋতু আছে, তারপরে নারীদের নিয়ে আছে, মাকে নিয়ে আছে, বৈষম্য নিয়ে আছে, এবং অনেক বড় বড় আন্দোলন সংগ্রাম যেগুলো আমাদের ঐতিহাসিক অর্জন, সেই সব বিষয় নিয়ে নৃত্যালোকের অনেক বড় বড় প্রোডাকশন আছে। অনেক কনসেপ্ট নিয়ে কাজ করেছেন, মানে কাজগুলো রিসার্চ বেসড। নৃত্যালোকের তো অনেক মানে বড় প্রোডাকশন, যেটা মানে ময়মনসিংহ গীতিকার, এটা আগেও বলেছি আমি, মহুয়া নৃত্যনাট্য তো অনেক মানে সবচেয়ে বড় প্রোডাকশন বাংলাদেশে, যেখানে শতাধিক শিল্পী করেছে। আলাউদ্দিন আলী, সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, বেবি নাজনীন, মনির খান, নাদিরা বেগম, চন্দনা মজুমদার, কিরণচন্দ্র রয় সহ আরো অনেক বড় বড় শিল্পীরা কণ্ঠ দিয়েছে। তারপরে জিনাত বরকতুল্লাহ, দীপা খন্দকার এবং অন্যান্য বড় বড় অনেক শিল্পীরা পার্টিসিপেট করেছে। সাদিয়া ইসলাম মৌর মতো একজন গুণী শিল্পী, গুণী নৃত্যশিল্পী এখানে প্রধান ভূমিকা করেছে, আমিও ছিলাম পাশে। তো এই বড় প্রোডাকশনটাও কিন্তু নৃত্যালোকের অনেক বড় একটা অ্যাসেট। অবশ্যই। তো আমি এই প্রোডাকশনটা যখনই করতে যাই আসলে পৃষ্ঠপোষকতার অভাবে করতে পারি না। যেমন দেশের বাইরে অনেক দেশেই আমরা তো গেছি, তো আমি একটু উল্লেখ করতে চাই, যেমন রাশিয়া, চায়না, এরকম বড় বড় জায়গায় আমরা গিয়ে দেখি যে অনেক অডিটোরিয়ামে ওদের রেগুলার ওদের দেশের সাংস্কৃতিক যে প্রযোজনাগুলো আছে, যেমন আমাদের দিক থেকে যদি বলি যে আমরা যেমন রবীন্দ্রনাথ, নজরুল, আমাদের ময়মনসিংহ গীতিকা, হাসন, লালন, প্রতিনিয়ত মানে প্রতিদিনই ওই শোগুলো চলতে থাকে, রেগুলার চলে। ওই জিনিসগুলো নিজস্ব মৌলিক সংস্কৃতির চর্চা বিভিন্ন অডিটোরিয়ামে এটা চলতে থাকে। পাশাপাশি মানে বৈশ্বিক যে প্রযোজনা সেগুলিও চলতে থাকে। কিন্তু আমাদের দেশে কিন্তু সেই প্ল্যাটফর্মটা নেই, সেই জায়গাটা নেই যে তুমি কখনো কোথাও গিয়ে জিজ্ঞেস করতে পারো। আমি ধরে নিলাম তুমি বিদেশি একজন পর্যটক, তুমি ঢাকায় এলে, জাদুঘর দেখলে, তোমার মনটা চাইলো যে তুমি দেখতে চাইবে বাংলার সংস্কৃতি। যদি তখন কোনো উৎসব বা দিবস না থাকে তুমি কিন্তু দেখতে পাবে না। তো আমাদের দেশে এটার খুব আমি অভাব বোধ করি। এটা আমি খুব মানে আমাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আমি অবশ্যই কামনা করি, যেন বাংলাদেশে আমাদের নিজস্ব কালচার, বিভিন্ন সংগঠন আছে যাদের অনেক সুন্দর সুন্দর প্রোডাকশন আছে, তাদের প্রোডাকশনগুলো ধারাবাহিকভাবে যদি হতে থাকে তাহলে আমাদের বাংলাদেশের সংস্কৃতির দেখার জন্য আমাদের দেশের জনগণ, দেশের যারা দর্শক, নৃত্যপ্রেমী যারা, তারাও যাবে, এবং দেশের বাইরে থেকে যারা আসবে তারাও আমাদের দেশের সংস্কৃতির সাথে পরিচিত হবে। এটা আমার একটা বিরাট বড় স্বপ্ন, যেটা কখনোই হয়ে ওঠেনি। আমি যে কাউকে বলিনি তা না, আমি রাষ্ট্রীয়ভাবে অনেকবার বলেছি যে আমাদের এখানে নৃত্যনাট্যগুলো, আমাদের খণ্ডনৃত্যগুলো রেগুলার কোথাও হোক, নিজস্ব সাংস্কৃতিক চর্চাটা দর্শনীয় বিনিময়ই হোক, সমস্যা কোথায়? সেটাই। রতন ভাই, আপনি নিজে যখন নাচ শিখেছিলেন এবং এখন যখন নাচ শেখাচ্ছেন, এই যে এতগুলো বছর চলে গেল, এর মধ্যে পরিবর্তন তো এসেছে, দর্শকদের রুচির মধ্যে অনেক পরিবর্তন এসেছে, নাচের উপস্থাপনে অনেক রকম পরিবর্তন এসেছে। সেটাই। একজন নৃত্য গুরু হিসেবে এই পরিবর্তনটা আপনার চোখে আসলে কিভাবে ধরা পড়ে? যুগে যুগে পরিবর্তন হবে, এটা খুবই স্বাভাবিক। একদম, সেটা সময়ের দাবি। কিন্তু এই পরিবর্তনটা যদি হয় যে আমাদের নিজের সংস্কৃতির সাথে সাংঘর্ষিক, যেটা আমাদের সংস্কৃতির সাথে ব্লেন্ড হয় না,
ওই পরিবর্তনটা আমাদের সামাজিকভাবে কোনো দিন কাজে আসবে না, সামাজিক অবক্ষয় তৈরি করবে, আমাদের সংস্কৃতি থেকে আমরা অনেক দূরে সরে যাব। আর আমরা যদি সারা বিশ্বের আমাদের যে বৈশ্বিক জানালা, সেই জানালা খুলে যদি সারা বিশ্বের ভালো ভালো সাংস্কৃতিক যেই সাবজেক্টগুলো আছে সেগুলো নিয়ে এনে যদি আমরা আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করতে পারি, আমি মনে করি ওই সমৃদ্ধ করে যেই প্রযোজনাটা হবে, যে পরিবেশনাটা হবে, সেটাই হচ্ছে আমাদের পরিবর্তন। কিন্তু একদম হুবহু কপি করে, যে অন্যান্য দেশের অনেক কিছু আমরা এসে কপি করে আমরা মঞ্চে দাঁড় করিয়ে দিলাম, কপি হচ্ছে, শুধু গানটাই বাংলা, দারুণ করে বললেন, হ্যাঁ গানটাই বাংলা, অথবা একদম সরাসরি কপি হচ্ছে, সেটা তো আমাদের সংস্কৃতি নয়। এই বিনোদনমূলক এই পরিবেশনাগুলো না ঈদে ভালো লাগে, পূজায় ভালো লাগে, আমাদের বড়দিনে ভালো লাগে, যে বিশেষ একটি দিবসে আমরা খুব আনন্দময় কিছু আয়োজন আমরা প্রেজেন্ট করলাম। কিন্তু এটা যদি আমাদের সংস্কৃতির অংশ হয়ে যায়, যে আমরা সবসময় এমন কোনো পরিবর্তন নিয়ে আসলাম যেখানে আমরা আমাদের নিজের সংস্কৃতি থেকে আস্তে 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 দূরে সরে গেলাম, তো আমার মনে হয় আমরা অনেক দূরে সরে যাচ্ছি। এই জায়গাটা খুব সুন্দরভাবে এটা মার্ক করা উচিত এবং আমাদের নিজের সংস্কৃতিকে নিজের মায়ের মতো করে আগলে রাখা উচিত। একদম। সন্তান যেমন মানে সন্তানকে যেমন মা আগলে রাখে, আমাদের সংস্কৃতিকেও এরকম একদম হৃদয়ে আগলে ধরে রাখা উচিত, নাহলে হারিয়ে যাবে আমাদের নিজের রবীন্দ্রনাথ, নজরুল, নিজের শেকড়কে আগে ঠিক রাখতে হবে, তারপরে আমি অন্য সংস্কৃতি থেকে অনেক রকম উপাদান নিয়ে সেখানে যুক্ত করতে পারি। আরেকটা জিনিস আমি মিস করে গেছি, নৃত্যালোকের প্রোডাকশন। নৃত্যালোকের অনেক বড় বড় প্রযোজনার মধ্যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার যেই কম্পোজিশন, এটা কিন্তু আমার নৃত্যালোকের অনেক বড় প্রযোজনা, যেটা আমি শুধু বাংলাদেশে না, আমি বিশ্বের বহু দেশে করেছি। আর আমাদের জাতীয় পর্যায়ে এটা অনেক বেশি সমাদৃত হয়েছে রাষ্ট্রীয় নজরুল জয়ন্তীতে। আর আমি এক টানা অনেক বছর, প্রায় 15-20 বছর এক টানা পারফরমেন্স করেছি বিদ্রোহী কবিতার যে পরিবেশনা। আর আমি আরেকটা প্রযোজনা করেছি আপনার কবি নজরুলের বিখ্যাত কবিতা কামাল পাশা, হ্যাঁ এটাও আমার অনেক বিখ্যাত একটি প্রযোজনা। এছাড়াও নজরুলের জাগো নারী, জাগো অনশন থেকে শুরু করে নজরুলের খণ্ডনৃত্য অনেক করা হয়েছে, রবীন্দ্রনাথেরও তাই করেছি। আমি কেন বললাম কথাটা সেটাও বলি, যে যেই সময়টায় আমি কবিতার সাথে নাচ কম্পোজিশন করলাম, তো আমি বিশ্বের যেই সব জায়গায় গেছি তারা অবাক হয়ে বলেছে যে কবিতার সাথেও কম্পোজিশন হয়। মানে শুরুটা বোধহয় যতটুকু জানি আমার হাত ধরেই হলো। তো আমি এই ব্যাপারটা নিয়েও কিন্তু ভীষণ আবেগ আপ্লুত হয়ে যাই, যে কবিতার সাথে কম্পোজিশন, এটা কিন্তু ভীষণ টাফ। এই যে কনসেপ্ট ডেভেলপ করা এবং তারপরে সেটা পরিচালনা করা, এই টোটাল প্রসেসটা আপনি আসলে কিভাবে করেন, মানে আপনি কাজটা করেন কিভাবে, আমি একটু জানতে চাইবো আপনার কাছে। প্রথমে যদি কোনো সাবজেক্ট ধরি, আমি শুধু খণ্ডনৃত্য না, খণ্ডনৃত্যতেও আমি চেষ্টা করি যে প্রতিটা সাবজেক্টের সাথে যেন একটা কাহিনী বর্ণনা হয়। আচ্ছা, হ্যাঁ, একটা স্টোরি যদি আমি একটা নাচের মাধ্যমে দেখাতে পারি, সেটা অনেক বেশি দর্শকের কাছে পৌঁছায়। ডেফিনেটলি। তো ওইটা সবার আগে মাথায় রাখি। যেমন আমাদের নারী দিবসের যে ব্যাপারগুলো, আমাদের নারীদের যেই অধিকার, নারীর প্রতি বৈষম্য, আমাদের নারীকে যেই সম্মান আমরা দিতে চাই বা দিই, সেগুলো মাথায় রেখেই প্রথমেই আমি স্ক্রিপ্ট, অন্যান্য ব্যাপারগুলোও তাই, যেমন নারী, তারপরে হচ্ছে শিশু, স্পেশাল বেবি, যাদের নিয়ে কাজ করি, প্রথমে একটা স্ক্রিপ্ট আমি তৈরি করি, যেটা মানে নৃত্যের কোনো স্টোরি হতে পারে, নৃত্যালেখ্য হতে পারে, অথবা খণ্ডনৃত্য। আচ্ছা, স্ক্রিপ্টটা তৈরি করার পরে তারপরে আমি ওইটার মিউজিক নিয়ে কাজ করি। আচ্ছা, হ্যাঁ, আমার মনে হয় এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই জরুরি, যে আমরা কিভাবে মেক করি। তারপরে মিউজিকের ব্যাপারটা আমি তৈরি করি, বসি আমি বেশ কয়েকদিন, আমি এটা নিয়ে সময় দিই, যদি সময় থাকে ভালো সময় দিয়ে ওটাকে স্ক্রিপ্টটাকে তৈরি করে ওটা রিলেটেড যে মিউজিক বা যেটার সাথে সঙ্গীত, এটাকে নিয়ে তারপরে স্টুডিও ওয়ার্ক করি, দেন তারপরে গিয়ে কোরিওগ্রাফির কাজে হাত দিই। আর বাকিটা হচ্ছে সবই মানে কি বলবো, আন্তরিকতার উপরে সেই জিনিসগুলোর প্রকাশ ঘটে
এটা হ্যাঁ। দর্শক সেটা তো টিম ওয়ার্ক, টিম ওয়ার্ক। সবাই হ্যাঁ, মিলে। তখন আমার দল নিয়ে আমি আমার কোনো স্পেশাল শিল্পী নিয়ে যখন কাজ করি, তখন এতগুলো কাজের সমন্বয়ে মহড়া, হ্যাঁ, তারপরে মহড়া, পোশাক, অর্নামেন্টস, রিলেটেড প্রপস যদি লাগে, তো এগুলি নিয়ে অনেকগুলো ব্যাপার একসাথে করে তখনই একটা প্রযোজনা আমরা মঞ্চে নিয়ে আসি বাহ। অথবা ক্যামেরার সামনে নিয়ে আসি। এভাবে দারুণ দারুণ কাজ আসতে থাকো রতন পেছনে ভাই। অনেক 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 কষ্ট, পরিশ্রম, অনেক মেধা, নাচের মতো অনেক এত কিছু কষ্ট থাকে। বোধ হয় নেই। আর নাচ হচ্ছে সবচেয়ে উপেক্ষিত, অবহেলিত সব দিক দিয়েই। এটাও কিন্তু আমাদের ক্ষোভ একদম নৃত্যশিল্পী সমাজের। হ্যাঁ, একদম শেষের দিকে চলে এসেছি রতন ভাই। একদম ছোট্ট করে একটু জানতে চাইবো যে একজন নৃত্যশিল্পী হিসেবে নিশ্চয়ই কিছু চাওয়া আছে, প্রত্যাশা আছে, সেগুলো কি? প্রত্যাশা তো একেবারে পরিষ্কার দিনের আলোর মতো, যে একজন নৃত্যশিল্পী যারা পেশা হিসাবে নিয়েছে এই নাচকে, তাদের আসলে বেঁচে থাকাটা ভীষণ রকম কঠিন। কঠিন এই কারণে, একজন নৃত্যশিল্পী 7 দিন যদি মহড়া করে, সেই মহড়ার জন্য তার যে যাতায়াত ভাড়া, হ্যাঁ, এটা আমি সবার জন্য বলছি, আমি জানি যে আমাদের বাংলাদেশের নৃত্যশিল্পীরা সবাই এই ব্যাপারে একমত হবে। যাতায়াত যে ভাড়া, সে ভাড়াটাও কিন্তু মানে আমাদের পারিশ্রমিক দিয়ে উঠে পারিশ্রমিক, আসা। হ্যাঁ, আমাদের সেটা টেলিভিশনেই হোক, মঞ্চেই হোক, রাষ্ট্রীয় পর্যায়ে হোক, যে তার বিনিময়ে যে পারিশ্রমিকটা প্রদান করা হয় সেটা একদমই অপ্রতুল। তা আমার অনেক অনেক অনুরোধ থাকবে রাষ্ট্রীয় পর্যায়ে শিল্পীদের পৃষ্ঠপোষকতা এবং পেশাদারিত্বের জায়গাটাকে মানে মাথায় প্রমোট রেখে। করার জন্য, উৎসাহিত করার জন্য, যে নৃত্যশিল্পীদের সম্মানের জায়গাটা, এটা টেলিভিশন, তারপরে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে, তারা যদি বিবেচনা করে যে এটা আসলে অনেক বড় পরিশ্রমের একটা মাধ্যম, তাহলে হবে কি নৃত্যশিল্পীরা অনেক পেশাদারিত্ব নিয়ে কাজ করতে পারবে। আর অনেকে এই পেশা নিয়ে এই জায়গাটায় এসে আমাদের নাচকে অনেক সমৃদ্ধ করতে পারবে। একদম। কারণ নাচ ছাড়া কিন্তু আমাদের দেশের কোনো সংস্কৃতির কোনো প্ল্যাটফর্মই পরিপূর্ণতা পায় না। অবশ্যই। So, আমার অনুরোধ রইল যে এই ব্যাপারটা আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে যেন সুবিবেচনা করা হয়, যে শিল্পীদের এই মৌলিক দাবিটা, এটা আমার অনেক চাওয়া। অনেক শুভকামনা রইল রতন ভাই আপনার জন্য, আর যা প্রত্যাশা করেছেন সেই প্রত্যাশার প্রাপ্তিটা যেন পান, সেই দোয়া রইল। আজকে আমাদের আয়োজনে এসেছেন, সময় দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমিও এনটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, সংশ্লিষ্ট এই প্রোগ্রামের যারা প্রযোজক আছেন, আমাদের ক্যামেরার পেছনে যারা কাজ করছেন, পুরো টিমকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এনটিভি কর্তৃপক্ষে তো স্পেশাল ধন্যবাদ। তোমাকেও অনেক ধন্যবাদ, দোয়া করবে। আর সব সময় শুভকামনা আশা করি তোমাদের কাছ থেকে, সবার কাছ থেকে, দর্শকের কাছ থেকে, যে নৃত্য শিল্প যেন তার আলোটা পরিপূর্ণভাবে সম্মানের সাথে যেন এই আলো ছড়িয়ে দিতে পারে সারা বিশ্বময়। অবশ্যই তাই যেন হয়। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।